হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য, যেখানে আমি পড়াবো তোমাদের যে কবিতাটি রয়েছে দ্য ব্যাঙ্গেল সেলার্স বাই সরোজিনী নাইডু, সেই কবিতার এমসিকিউগুলো। এর আগের টিউটোরিয়ালে আমরা দ্য ব্যাঙ্গেল সেলার্স কবিতাটি পড়ে গেছি, তার বঙ্গানুবাদ করে গেছি। যেভাবে বুঝলে আমাদের এমসিকিউ করতে সুবিধা হবে সেভাবে কবিতাটা আমরা বুঝেও নিয়েছি। চলো আজকে এমসিকিউগুলোকে নিয়ে একটু আলোচনা করি, মানে যে ধরনের এমসিকিউ তোমাদের এবারের পরীক্ষায় আসতে পারে সেই ধরনের এমসিকিউ নিয়ে একটু আলোচনা করি। তোমরা অলরেডি জানো যে তোমাদের যে নতুন এক্সামের প্যাটার্ন, তাতে ফার্স্ট সেমিস্টারেতে 40 নম্বরই এমসিকিউ থাকবে। এমসিকিউ বা মাল্টিপল টাইপ কোশ্চেন্স, এটা শুনতে খুব ভালো, শুনতে ভালো মানে মনে হয় যে খুব সোজা একটা ব্যাপার, কিন্তু ব্যাপারটা ঠিক অতটা সোজা না। এখানে তোমার বড় প্রশ্ন কিছু লিখতে হবে না, কিন্তু প্রত্যেকটা লাইনকে খুঁটিয়ে পড়তে হয়, সঠিক মানে জানতে হয়, এবং সবথেকে বড় কথা বিভিন্ন রকমভাবে এমসিকিউ সেট হতে পারে। শর্ট প্রশ্ন প্রতিটা লাইনের উপর সেট হতে পারে, থিমের উপর সেট হতে পারে, সিম্বলিজমের উপর সেট হতে পারে, ইভেন কবি বা নাট্যকার তাদের উপরেও সেট হতে পারে। মানে এখানেতে এক্সামিনারের যিনি কোয়েশ্চেন সেটার, তার অবাধ স্বাধীনতা রয়েছে বিভিন্ন টপিককে নিয়ে, বিভিন্ন বিষয়কে নিয়ে প্রশ্ন সেট করার। কাজেই এমসিকিউ যখন আমরা করব, তখন আমাদেরকে সবার আগে এটা ভালো করে করতে হবে যে টপিকগুলোর উপরে আমরা এমসিকিউগুলো করব, সেই টপিকগুলোকে আগে খুব ভালো করে পড়া দরকার, তার ভালোভাবে বাংলা মানে বোঝা দরকার, তার যে অন্তর্নিহিত অর্থ আছে সেগুলোকে খুব ক্লিয়ারলি আমাদেরকে সেই আইডিয়াটা নিতে হয়, তবেই আমরা কিন্তু এমসিকিউ সঠিকভাবে করতে পারবো। তোমরা মোটামুটি অলরেডি সবাই প্র্যাকটিস করছো এমসিকিউ, এবং বাজারেও অলরেডি অনেক কটা বইও চলে এসছে এবং সেখানেতে এমসিকিউর বিস্তৃত আলোচনা রয়েছে। কিন্তু মুশকিল হয় কি যে বিভিন্ন বইয়েতে প্রচুর এমসিকিউ দেওয়া থাকে, এবং তার ফলে এবং হ্যাপাজার্ড দেওয়া থাকে, শুধুমাত্র দেওয়া থাকে তাই না, হ্যাপাজার্ড দেওয়া থাকে। কাজেই কোনটা করব বা কিভাবে করলে আমাদের জিনিসগুলো মনে থাকবে, আমি এই বিষয়ে তোমাদের একটা আইডিয়া দেবো। এগুলোকে করা দরকার, কিভাবে যদি আমি এমসিকিউগুলোকে ফলো করলে আমার চট করে সবই মনে থাকবে এবং আমি সঠিকভাবে উত্তর করতে পারবো। মানে আমি বলতে চাইছি 100-এ 100 পেতে গেলে এমসিকিউতে 100-এ 100 পাওয়া যায়, মানে 100%ই পাওয়া যায়, কিন্তু কিভাবে পাবো, কিভাবে অল্প পড়ে সঠিকভাবে আমরা এমসিকিউগুলো অ্যান্সার করতে পারবো। এই জন্য যেটা করতে হয় যে প্র্যাকটিস তো করবেই, ঘরে একটুখানি বিভিন্ন রকম বইয়ের প্র্যাকটিস করে নেবে, কিন্তু তোমাদেরকে যেটা করতে হবে অল্প কিছু জিনিসকে ঠিক সাজিয়ে গুছিয়ে তৈরি করা। মানে তুমি সঠিকটা জানো। এমসিকিউতে যেটা হয় 4টে করে অপশান দেওয়া থাকে, তার মধ্যে যেটা সঠিক আমাদেরকে বেছে করতে হয়। কাজেই তোমাকে যেটা করতে হবে সঠিক জিনিস, সঠিক উত্তরটা জানতে হবে। সঠিক উত্তরটা জানলেই যে আরও 3টে অপশান দেওয়া থাকবে, মানে 3টে ভুল এবং একটা সঠিক দেওয়া থাকে, কাজেই সঠিকটা তুমি জানলে তোমার বাকি 3টে না জানলেও চলবে, কারণ সঠিক উত্তরটাই তোমাকে করতে হবে। যখন তুমি সঠিক উত্তরটুকু করবে তখন তুমি দেখবে তোমার পড়ার যে বিস্তৃতিটা অনেক কমে গেছে, মানে অতটা আর পড়তে হচ্ছে না। 4টে অপশানকে দেখার পরে একটা কোনটা সঠিক সেটাকে বেছে করা, তার তুলনায় তুমি সঠিকটাকে জেনে যাও। তার ফলে যখন তুমি উত্তর করবে, মানে যখন তুমি প্রশ্নপত্র পাবে, তুমি যদি সঠিকটা জানো, বাকি যে 3টে ভুল চট করে তুমি সেটা বুঝতে পারবে যে কোন 3টে উত্তর হবে না, কোনটা উত্তর হবে। কাজেই সঠিকটাকে জানা দরকার, এবং যখন ওই শুধুমাত্র সঠিকটাকেই জেনে যাবে তখন কি হবে, তোমাকে আর অতটা পড়তে হবে না, পড়াটা একটু কম করলেও হবে। এগুলো তোমরা সবাই জানো, আমি আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দিলাম। আজকে আমি দ্য ব্যাঙ্গেল সেলার্স তার এমসিকিউ বা মাল্টিপল টাইপ কোশ্চেন্স দেব। মাল্টিপল টাইপ কোশ্চেন্স আমি তো বললাম 1000 রকম হয়। সবথেকে বড় কথা, কোশ্চেন সেটাররা নিজের ইচ্ছা অনুযায়ী এখানে কোশ্চেন সেট করতে পারেন, তাদের অনেক রকম অপশান থেকে যায়। স্টুডেন্ট হিসাবে কোশ্চেন সেটারদের মনোভাবটাকে বোঝা একটু ডিফিকাল্ট। আমরা যারা পড়াচ্ছি বা যারা আমরা প্রশ্ন সেট করি, আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা কোন ধরনের প্রশ্নগুলোকে সেট করতে পারি, আমি সেরকমই একটা সাম আপ তোমাদেরকে তুলে দিচ্ছি। আমি
ভাগে ভাগে মানে কোন কোন ভাগ কিভাবে তোমরা পড়বে, মানে কিভাবে এমসিকিউগুলোকে করতে হয় সেই প্যাটার্নটা তোমাদের শিখিয়ে দিচ্ছি। এই সায়েন্টিফিক টেকনিকটা যদি তোমরা একবারে রপ্ত করতে পারো, ক্লাস 11-এতে তোমাদের প্র্যাকটিসের টাইম, যেটা উচ্চ মাধ্যমিকে বা হায়ার সেকেন্ডারিতে তোমাদেরকে পারফর্ম করতে হবে, কাজে এখান থেকে প্র্যাকটিসটা শুরু হোক, উচ্চ মাধ্যমিকে দেখবে কোনো অসুবিধা হবে না। এখানে দ্য বেঙ্গল সেলার্স, যেটা আমরা পড়েছি বিখ্যাত কবি সরোজিনী নাইডুর সেই বিখ্যাত কবিতা দ্য বেঙ্গল সেলার্স বা চুড়ি বিক্রেতা, তার এমসিকিউ দেওয়া আছে। এবারে দেখো আমি প্রথমে যে ধরনের প্রশ্নগুলো সেট হতে পারে সেই টপিকগুলোকে প্রথমে কবির উপরে কিছু প্রশ্ন সেট হতে পারে। এমসিকিউতে তো অপশান থাকেই, কবির উপরে অনেক প্রশ্ন সেট হতে পারে। এবার কথা হচ্ছে যে স্যার অনেক কটা বই, প্রত্যেকেই কবির সম্পর্কে বিভিন্ন মানে কবি পরিচিতি প্রত্যেকে বিভিন্ন রকমভাবে দেন, তাহলে আমরা কোনগুলো জানবো, কোনগুলো জানতে হবে সেটাই আমি তোমাদেরকে এখানে মেনশন করে করে দিচ্ছি। আমি খুব একটা মানে এই টেকনিক্যাল ব্যাপার মানে আমার খুব একটা আইডিয়া নেই, যাই হোক তোমাদের জন্য আমি আজকেই শিখলাম পিডিএফ করা। আমি এইগুলোর পিডিএফ ফরম্যাটও এই ভিডিওর নিচে দিয়ে দেব, তোমরা পরে পিডিএফগুলোকে ওপেন করে পারলে খাতায় এগুলোকে লিখে নিও, ঠিক আছে? খাতায় লিখে নিলে সুবিধা হবে, খাতায় বা বই, যে বইটা তোমরা পড়বে তার পাশে নোট করে রাখলে যখন পড়বে তখন দেখবে তোমাদের সব জিনিসটা খুব চোখের সামনে ভাসছে। আর সব থেকে মনে রাখবে এমসিকিউর জন্য চোখের সামনে উত্তর ভাষাটা জরুরি। দেখি কিভাবে করব। প্রথমে দেখো আমি নীল কালিতে সরোজিনী নাইডু লিখেছি। সরোজিনী নাইডু হচ্ছেন কবি। এবার কবির উপরে কি ধরনের প্রশ্ন আসতে পারে, সরোজিনী নাইডু সম্পর্কে কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে। এটা সরোজিনী নাইডুর জন্যই একটুখানি বেশি পয়েন্টগুলো দিতে হয়েছে, অন্যদের জন্য অতটা দিতে হবে না। কারণ কেন দিতে হবে চলো আমি একটুখানি বলে দিই। দেখো কি কি দিয়েছি আমি পয়েন্ট। প্রথম হচ্ছে সরোজিনী চট্টোপাধ্যায়, মেইডেন নেম। সরোজিনী নাইডু যিনি এই কবিতাটি লিখেছেন বেঙ্গল সেলার্সের, তার বিবাহ পূর্ববর্তী নাম ছিল সরোজিনী চট্টোপাধ্যায়। মেইডেন নেম মানে হচ্ছে বিবাহ পূর্ববর্তী নাম, কাজেই যদি আসবে না, আসা উচিত না। তারপরেও যদি কেউ দিয়ে বসে যে মানে এখানে তো অনেক স্কুলেতে বিভিন্ন টিচাররা প্রশ্ন করবেন, এটা তো কোনো বোর্ডের প্রশ্ন হবে না, কাজেই সমস্ত অপশানগুলোই তোমাদের তৈরি করে রাখা দরকার। সরোজিনী চট্টোপাধ্যায় তার বিবাহ পূর্ববর্তী নাম, মেইডেন নেম মানে হচ্ছে বিবাহ পূর্ববর্তী নাম, এবং মানে কুমারী অবস্থায় তার নাম। আর তিনি ছিলেন বাঙালি। চট্টোপাধ্যায় বুঝতেই পারছো, ওটাকে আমি আর মেনশন করলাম না। এই চট্টোপাধ্যায়টা জানলেই তোমার জানা হয়ে যাবে তিনি বাঙালি, ঠিক আছে? নাম্বার 2, দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। সরোজিনী নাইডুর যে নামে বিখ্যাত সেটা হচ্ছে দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, এবং সেই নাইটিঙ্গেল অফ ইন্ডিয়াটা তাকে কে দিয়েছিলেন? গান্ধীজি এই উপাধিটা দিয়েছেন। ভারত কোকিলা, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়ার ঠিক না, ভারত কোকিলা গান্ধীজি তাকে বলেছিলেন। ভারত কোকিলা, যারই ইংরেজি হচ্ছে দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। আমি দেখো পাশে লিখেও দিয়েছি ভারতের কোকিল, ঠিক আছে? এই নামে গান্ধীজি সরোজিনী নাইডুকে ডেকেছিলেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আসতে পারে যে ভারত কোকিলা বা দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া কার নাম, তোমাকে তখন কিন্তু অ্যান্সারটা দিতে হবে সরোজিনী নাইডু। আর একটা কথা, সরোজিনী নাইডুর বানানটা কিন্তু দেখে নিও, SAROJINI, ঠিক আছে? SAROJINI NAIDU, এটা কিন্তু সরোজিনী নাইডুর নামের বানান। বানানটায় SORO প্রশ্ন যদি কেউ সেট করে বানানেতে, কাজে SORও দিতে পারে, ঠিক আছে? আমি এগুলো লিখেছি কেন, তোমাদের সঙ্গে ভালোভাবে আলোচনাটা করা যাবে। নাম্বার 3, বুলবুল ই হিন্দ, ভারতের বুলবুল। সরোজিনী নাইডুর আর একটা পরিচয়, তার যে গোল্ডেন থ্রেশহোল্ড বলে একটা বই আছে, কাব্যগ্রন্থ আছে, তাতে তার কবিতা পড়ে তাকে বুলবুল ই হিন্দ, ভারতের বুলবুলও বলা হয়। কাজে সরোজিনী নাইডুর দুটো নাম মানে যে নামে তাকে ডাকা হয় জানতে পারলে, একটা হচ্ছে দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, ভেরি ইম্পর্টেন্ট। বুলবুল ই হিন্দ এটাও কিন্তু ইম্পর্টেন্ট, মানে তাকে ভারতের বুলবুল বলেও ডাকা হয়। তার কারণ সরোজিনী নাইডুর কবিতাগুলো শুধুমাত্র কবিতা না, এগুলোকে গান হিসেবেও ব্যবহার করা যায়, এত সুমিষ্ট, ঠিক আছে? সেই জন্য তাকে ভারতের বুলবুল বা বুলবুল ই হিন্দ বলা হয়।
নাম্বার 4 পয়েন্ট, পোয়েট, ফ্রিডম ফাইটার, অরেটর, ফেমিনিস্ট। সরোজিনী নাইডুর যদি পরিচয় কি শুধুমাত্র কবি? না, তিনি একজন স্বাধীনতা সংগ্রামী, মানে ফ্রিডম ফাইটার, অরেটর, বিখ্যাত বাগ্মী, খুব ভালো বক্তৃতা দিতে পারতেন, আর ফেমিনিস্ট, তিনি প্রচণ্ড নারীবাদী, মানে ভারতবর্ষের নারীদের নিয়ে লেখালেখি সরোজিনী নাইডু তার হাত দিয়েই শুরু হয়েছে বলা যেতে পারে, ঠিক আছে, ফেমিনিস্ট। এবং তার কবিতাগুলো বেশিরভাগই ওম্যান ইমানসিপেশন, নারীদের আপন ভাগ্য জয়ের কথা বলে। যদি আমরা বিস্তৃতভাবে ভাবতে যাই, সরোজিনী নাইডুর প্রত্যেকটা কবিতাই মেয়েদের কোনো না কোনো জিনিসকে জয় করার কথা বলে, ঠিক আছে, নারী অগ্রগতি, নারী মুক্তি, এগুলো হচ্ছে তার কবিতার মুখ্য বিষয়বস্তু। দেখো, এইগুলোকে তুমি যদি অনেকটা জিনিসের মাঝখানে পড়ো, তোমার এগুলো মনে থাকবে না, কিন্তু পয়েন্ট আকারে জাস্ট পড়লে, তুমি দুবার পড়লেই কিন্তু তোমার এটা মাথায় চলে যে সরোজিনী নাইডুর নাম সরোজিনী চট্টোপাধ্যায়, তাকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হতো, গান্ধী তাকে ডেকেছিলেন, তাকে বুলবুলে হিন্দ বলা হতো, তিনি একজন বিখ্যাত কবি, ফ্রিডম ফাইটার, অরেটার, ফেমিনিস্ট। ওকে, নাম্বার, এবং দেখো এই কবির যে প্রশ্নগুলো আসতে পারে সেটা সব এক জায়গাতেই সেট করা, এরকমভাবে এক একটা বিষয়ের উপরে প্রশ্নগুলোকে এক জায়গায় এবং তার উত্তরগুলোকে এক জায়গায় সেট করলে তোমাদের মনে রাখাটা অনেক সুবিধা হবে। ওকে, নাম্বার 5, এটা আসবে না, কিন্তু সরোজিনী নাইডু সম্পর্কে যেহেতু বলছি সেই জন্য একটু আমি এটা জাস্ট লিখে রাখলাম। হি স্টুড ফার্স্ট ইন ম্যাট্রিকুলেশন ফ্রম মাদ্রাজ ইউনিভার্সিটি। সরোজিনী নাইডু মাদ্রাজ ইউনিভার্সিটি থেকে ম্যাট্রিকুলেশনে প্রথম স্থান অধিকার করেছিলেন, একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট সে যুগে, ঠিক আছে, সেই জন্য আমি দিলাম। এটা কিন্তু আসবে না, মানে এটা তোমরা শিওর অ্যান্ড স্যাঙ্গুইন থাকতে পারো, এটা পরীক্ষায় আসবে না, কিন্তু এটা দিয়ে রাখলাম। নাম্বার 6, ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু বি দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেসের তিনি প্রথম মহিলা প্রেসিডেন্ট, মহিলা সভাপতি। ওকে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ভারতীয় জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তিনি প্রথম মহিলা সভাপতি। তারপরে একটা আরও ইম্পর্টেন্ট, ফার্স্ট ওম্যান গভর্নর অফ ইউনাইটেড প্রভিন্স, নাও উত্তরপ্রদেশ। সরোজিনী নাইডু উত্তরপ্রদেশের, মানে ভারতবর্ষের প্রথম মহিলা রাজ্যপাল। কোথাকার? উত্তর প্রভিন্স, যেটা বর্তমানে উত্তরপ্রদেশ। ভারতবর্ষের প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু, এবং তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল হয়েছিলেন, ঠিক আছে। আর তার কিছু বিখ্যাত কাব্যগ্রন্থের নাম দিয়েছি, দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, দ্য বার্ড অফ টাইম, দ্য ব্রোকেন উইং, ফিস্ট অফ ইউথ। এই চারটে তার অত্যন্ত বিখ্যাত কাব্যগ্রন্থ, দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, দ্য বার্ড অফ টাইম, দ্য ব্রোকেন উইং, ফিস্ট অফ ইউথ। দেখো, এই 5টা পয়েন্ট জানলে তোমার সরোজিনী নাইডুর উপরে যাই প্রশ্ন আসুক, প্রশ্ন না এলে তো খুব ভালো কথা, যদি এমসিকিউতে যে প্রশ্নই আসুক তুমি সবই পারবে। ওকে, নেক্সট দেখো, নীলকালিতে দেওয়া আছে সোর্স অফ দ্য পোয়েম। এই সোর্স অফ দ্য বেঙ্গল সেলার্স, বেঙ্গল সেলার্সের সোর্স কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ফার্স্ট পাবলিশড ইন 1912 ইন হার কালেকশন অফ পোয়েমস দ্য বার্ড অফ টাইম। তার যে দ্বিতীয় কাব্যগ্রন্থ বার্ড অফ টাইম, তাতে 1912 খ্রিস্টাব্দে এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়। তোমাদের কোনটা ইম্পর্টেন্ট দিতেই পারে এটা, যে কোন কাব্যগ্রন্থে, মানে এই ধরনের প্রশ্নই এমসিকিউতে বেশি থাকবে, কোন কাব্যগ্রন্থে সরোজিনী নাইডুর দ্য বেঙ্গল সেলার্স কবিতাটি ইনক্লুডেড, তখন তোমাকে বলতে হবে বার্ড অফ টাইম, এবং সেটার সালটা হয়তো নাও আসতে পারে, কিন্তু দিয়ে রাখলাম 1912 সালে সেই বার্ড অফ টাইম বলে বইটি প্রকাশিত হয়, সেখানেতে এই কবিতাটি আছে। বার্ড অফ টাইম সম্পর্কে একটুখানি জাস্ট একটা ইনফরমেশন ওখানে দেওয়া আছে, যে এখানে মোট 47টা কবিতা ছিল, ঠিক আছে, এবং 4টে চ্যাপ্টার বা 4টে অধ্যায়, 4টে অধ্যায়ে এই 47টা কবিতাকে ভাগ করা হয়েছে। দেখো এখানে দিয়েছি, দ্য বুক হ্যাজ 4 চ্যাপ্টার্স, 4টে অধ্যায়, টোটালিং 47 পোয়েম, 47টা মোট কবিতা ছিল। আর এই কবিতা, দিস পোয়েম ইজ ইনক্লুডেড ইন ইন্ডিয়ান ফোক সংস। এই কবিতাটা যে অধ্যায়ে ইনক্লুডেড আছে তার নাম হচ্ছে ইন্ডিয়ান ফোক সংস, ব্র্যাকেটে টু ইন্ডিয়ান টিউনস, ইন্ডিয়ান ফোক সংস ব্র্যাকেটে টু ইন্ডিয়ান টিউনস। এই অধ্যায়তে এই কবিতাটি আছে, এইটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু দ্য বার্ড অফ টাইম এবং 1912 সালেতে এই বেঙ্গল সেলার্স প্রথম প্রকাশিত হয়, এটা ইম্পর্টেন্ট। এই কটা পয়েন্টকে মনে রাখলেই সরোজিনী নাইডু এবং সরোজিনী নাইডুর যে দ্য বেঙ্গল সেলারের জন্মবৃত্তান্ত, তার উপরে যাই প্রশ্ন আসুক তোমরা সেটা অ্যান্সার করতে পারবে, এই কটা পয়েন্টকে খালি মনে রাখার, ঠিক আছে। পরে দেখবে পয়েন্ট আরও ধীরে ধীরে ছোটো হয়ে আসছে।
সরোজিনী নাইডুর উপরে একটুখানি বেশি বলতে হলো, তার কারণ কি, সরোজিনী নাইডু ভারতীয় ইংরাজি সাহিত্যের ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন এবং ওম্যান ইমানসিপেশনের ব্যাপারে তার লেখা সমস্ত বিশ্বে অত্যন্ত সমাদৃত। সেই জন্য সরোজিনী নাইডুর এই পয়েন্টস কটাকে তোমাদের জেনে রাখা দরকার। ওকে, দেখো এরপরে দ্য ব্যাঙ্গেল সেলার্সের কোন পোর্শনটায় আমরা যাচ্ছি। এখানে অ্যাবাউট ব্যাঙ্গেল সেলার্স মানে এই কবিতাটার সম্পর্কে। তোমরা আগে কবির সম্পর্কে জানলে, ব্যাঙ্গেল সেলারের উৎস কী সেটা জানলে, এবার এই কবিতাটার সম্পর্কে এখান থেকেও কিন্তু শর্ট প্রশ্ন ফ্রেম হতে পারে। ইনফ্যাক্ট টিচাররা এই সমস্ত জিনিসের উপরেই এমসিকিউগুলোকে ফ্রেম করেন। যেমন কি আছে এই কবিতাটা সম্পর্কে কি জানতে হবে। 4 স্ট্যাঞ্জা, এই কবিতার 4টে স্ট্যাঞ্জা আছে, ঠিক আছে। ইচ হ্যাজ 6 লাইন্স, প্রতিটা স্ট্যাঞ্জাতে 6টা করে লাইন আছে। ব্যাঙ্গেল সেলার কবিতাতে মোট 4টে স্ট্যাঞ্জা আছে, প্রতি স্ট্যাঞ্জাতে 6টা করে লাইন আছে, অর্থাৎ মোট কবিতাটি একটি 24 লাইনের কবিতা। ওকে, এখানে একটা নতুন জিনিস তোমরা শিখবে। ইচ স্ট্যাঞ্জা কনসিস্ট অফ 3 রাইম স্কিম। রাইম স্কিম বা ছন্দ অলঙ্কার, বাংলায় বলে ছন্দ অলঙ্কার, প্রত্যেকটা কবিতার একটা ছন্দ অলঙ্কার থাকে, একে আমরা বলি রাইম স্কিম। এই ব্যাঙ্গেল সেলার কবিতাতে 3টে রাইম স্কিমের ব্যবহার রয়েছে, সেটা হচ্ছে এ এ বি বি সি সি। তোমরা বলবে স্যার এগুলো জেনে আমাদের কি হবে। এইটা ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে শর্ট প্রশ্নে আসতেই পারে। এমসিকিউ উপরে প্রশ্ন তৈরি হবে মানে এক্সামিনার এক্সপেক্ট করবে তুমি কবিতাগুলোকে খুব ভালো করে পড়েছো এবং কবিতা যখন পড়ছো, কবিতার রাইম স্কিম, কবিতা কী ধরনের কবিতা, তাতে কটা লাইন আছে, সেই কবিতা কি বলছে, এগুলো তোমাকে ভালো করে জানতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট বলেই আমি লিখিয়ে দিলাম যে ইচ স্ট্যাঞ্জা কনসিস্ট অফ 3 রাইম স্কিম এ এ বি বি সি সি। ব্যাপারটা কি, ব্যাপারটা তোমাদেরকে 1 মিনিটে বুঝিয়ে দিই, খুব একটা কঠিন ব্যাপার না। একবার দেখে নাও, তাহলে তোমরা নিজেরাই পরবর্তী ক্ষেত্রে অন্য কবিতাগুলোরও রাইম স্কিম নিজেরাই নির্ণয় করতে পারবে। 1 সেকেন্ড, বইটা একবার দেখো। বইয়েতে আমি প্রথম স্ট্যাঞ্জাটা পড়ছি। ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বেয়ার আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। এই যে লাস্টের যে ওয়ার্ডগুলো রয়েছে, প্রথম লাইনে দেখো বেয়ার, ঠিক তার সিমিলার একটা ওয়ার্ড দিয়েই সেকেন্ড লাইনটা শেষ হচ্ছে ফেয়ার। এই যে স্কিম, এই যে ছন্দ, এটাকে আমরা বলি এ এ, মানে একই জিনিস, বেয়ার ফেয়ার। 3 নম্বর লাইনে দেখো ব্রাইট, 4 নম্বর লাইনে দেখো লাইট। তাহলে প্রথমটাকে যদি আমরা দুটোই মানে এ বি সি ডি করে যদি ভাগ করি, তার প্রথমটা কি হচ্ছে বেয়ার, আমি এ দিলাম। সেকেন্ড লাইনটাতেও আছে ফেয়ার, মানে সেটাও একটা এ, কাজেই আমরা লিখলাম এ এ। তারপরে দেখো থার্ড লাইনে ব্রাইট, সেটাকে বি দিলাম, এটা অন্য ছন্দ। 4th লাইনে রয়েছে লাইট, সেই মানে ব্রাইটের সঙ্গে লাইটটা ম্যাচ করছে, মানে বি, এটাও বি, কাজেই আমরা দিলাম বি বি। 5 নম্বর লাইনটা দেখো লাইভসের সঙ্গে কিন্তু বেয়ার বা ব্রাইটের কোনো মিল নাই, লাইভসটা আলাদা, কাজে এটাকে আমরা সি দিতেই পারি। এবং 6 নম্বর লাইন ওয়াইভস, এটাও তাহলে সি হচ্ছে, দেখো সি সি। এই প্যাটার্নটাই গোটা কবিতাতেই আছে, এটাকে আমরা বলি ছন্দ অলঙ্কার। বেয়ার আর ফেয়ার এ এ, ব্রাইট আর লাইট বি বি, এবং লাইভস আর ওয়াইভস সি সি। ওকে, পরে যখন তোমরা আবার পড়বে সেকেন্ড স্ট্যাঞ্জাতে দেখো আবার রিস্টের সঙ্গে মিস্ট। তোমরা বলবে যে স্যার বেয়ার ছিল, এ দিয়েছিলেন, তাহলে রিস্টেতে আবার এ দিচ্ছেন কেন? কারণ আপনি তো বলছেন যে সবকটাই এ। একটা স্ট্যাঞ্জা শেষ হলে আমরা আবার ওই এ বি সি ওইভাবেই ঘুরে আসবো, ঠিক আছে। স্ট্যাঞ্জাতে যতগুলো লাইন আছে সেই লাইনেই রাইম স্কিমটা সেট হয়, তারপরে নেক্সট স্ট্যাঞ্জাতে আবার সেই পুরনো রাইম স্কিমটাই ফিরে আসে। এখানে রিস্টের সঙ্গে মিস্ট এ এ, ড্রিমের সঙ্গে স্ট্রিম বি বি, এবং ক্লিপসের সঙ্গে লিভস সি সি। এই প্যাটার্নটাই গোটা কবিতাতে আছে, এটাকে আমরা বলে রাইম স্কিম। এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে কোনো কবিতার রাইম স্কিমটা খুব ইম্পর্টেন্ট, এবং এমসিকিউতে এই প্রশ্নটা থাকতে পারে, ইনফ্যাক্ট থাকতে পারে, মানে বেশিরভাগ টিচাররাই এই প্রশ্নটাকে সেট করতে পারেন, কাজে এটা জেনে রাখো। এই কবিতাতে 4টে স্ট্যাঞ্জা আছে, প্রতিটাতে 6টা করে লাইন আছে, মোট 24 লাইনের কবিতা, এবং যে রাইম স্কিম সেটা হচ্ছে এ এ বি বি সি সি। ওকে,
এই ভিডিওটা একটুখানি বড় হবে, পরবর্তী ভিডিওগুলো অতটা বড় হবে না এমসিকিউর, কারণ এখানে তোমাদেরকে ব্যাপারগুলো একটুখানি বুঝিয়ে দেওয়া যে কীভাবে আমরা এমসিকিউগুলোকে জানবো, কীভাবে এমসিকিউগুলোকে আমরা তৈরি করব। ইনফ্যাক্ট এখানে আমাকেও অনেক বেশি বেশি লিখতেও হচ্ছে, মানে সেই লিখতেও আমি খুব একটা পছন্দ করছি না, কিন্তু বাধ্য হয়েই লিখতে হচ্ছে। যেমন এখানে দেখো ওয়ার্ডস অ্যান্ড মিনিংস, এখানে অনেক কটা ওয়ার্ডস আর মিনিংস দেওয়া আছে। তোমরা বলবে যে স্যার এটা আপনি গোটা বইটাকেই লিখিয়ে দিয়েছেন। না, গোটা বইটা মানে গোটা কবিতাটাই লিখিয়ে দিয়েছেন না, গোটা কবিতা লেখায়নি। কবিতার কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড এবং তার মিনিংটা লিখিয়েছি। তোমরা তোমাদের যেসব বই যেগুলো মানে আছে তাতেও এই ওয়ার্ডস আর মিনিংসগুলো পাবে, কিন্তু সেখানে আরও বেশি দেওয়া আছে, আমি কিছু কমিয়ে দিয়েছি। কিন্তু এই ওয়ার্ডস আর মিনিংসগুলো জানাটা খুব দরকার, তার কারণ এমসিকিউতে একটা প্রশ্ন সেট হতেই পারে, সেটা হচ্ছে ওয়ার্ডের মিনিং অথবা ওয়ার্ডের অপোজিট মিনিং। ঠিক আছে, কোনো ওয়ার্ড তার মিনিং বা কোনো ওয়ার্ড তার অপোজিট মিনিং। আমি অপোজিট মিনিংগুলো আর করাইনি, কারণ মিনিংটা জানলেই অপোজিটটাও তুমি সঙ্গে সঙ্গেই জেনে যাবে, কিন্তু ওয়ার্ডের নিখুঁত মানেগুলো তোমার জানা দরকার। মানে যেটা প্রশ্নটা যেভাবে সেট হবে সেই ওয়ার্ডের সেই মানেগুলোই তোমাকে আমি লিখে দিয়েছি। এবার দেখে নাও, আমি ঝট করে বলে দিচ্ছি। এইটা দেখে মনে হচ্ছে অনেক, কিন্তু যখন একবার পড়বে তখন দেখবে এটা আর বেশি লাগছে না, কারণ মোটামুটি কভার প্রায় হয়েই গেল। এইগুলো জানা থাকলে তুমি মোটামুটি ওই দুটো প্রশ্নের উত্তর পেয়ে গেলে, এরপরে আর একটা প্রশ্নের জন্য তখন আর কিছুটা দেখলেই হয়ে যাবে। চলো দেখে নিই এটা কী কী ওয়ার্ড আর রেখেছি। বেয়ার, বেয়ার মানে কি? বেয়ার মানে হচ্ছে ক্যারি, বহন করা। বেয়ার কথাটাই যে প্রথমেই আছে যে হু বেয়ার, আমরা নিয়ে যাই। নিয়ে যাই মানে কি? নিয়ে যাই মানে নিয়ে যাই ব্যাপারটা কি? সেটা হচ্ছে বহন করি, উই ক্যারি। ঠিক আছে, কাজে এটা আসতেই পারে বেয়ারের মিনিং কি, তখন তোমাকে এই অপশানের মধ্যে থেকে দেখো ক্যারি যেখানে পাবে, ক্যারিটা মানে তুমি ক্যারিটা যদি জানো বাকি অপশানগুলোকে তুমি বাদ দিতে পারবে, কারণ বেয়ারের ক্যারির বাইরে অন্য কোনো মানে সেট করা হবে না, প্রশ্নে সেট হবে না, ক্যারিটা তোমাকে জানতে হবে। ওকে, শাইনিং, শাইনিং হচ্ছে শাইনিং ব্যাপারটা হচ্ছে ব্রাইট, উজ্জ্বল। ঠিক আছে, এখানে আর একটা মানে হতে পারে ব্রাইট, গ্লিটারিং। ঠিক আছে, এই শাইনিংয়ের ব্রাইট, গ্লিটারিং এই দুটো মানে জেনে রাখো। সেই শাইনিং মানে হচ্ছে চকচকে, উজ্জ্বল, ব্রাইট অথবা গ্লিটারিং। 3 নম্বর হচ্ছে লোডস। লোডস, লোডস মানে কি? গুডস। এখানে যদি মানে প্রশ্ন এলে আসবে যে লোডস বলতে কি বোঝানো হয়েছে, তখন তোমাকে বলতে হবে লোডস বলতে ব্যাঙ্গেলসকে বোঝানো হয়েছে। কিন্তু লোডসের মানে কি? লোডস মানে হচ্ছে গুডস। লোডস মানে কিন্তু এখানে ব্যাঙ্গেলস লিখবো না। লোডসের যদি আমি মানে বলি তাহলে লোডসের মানে হচ্ছে গুডস, জিনিসটা। সেই জিনিসটা কি? সেই জিনিসটা ব্যাঙ্গেলস, এটা অন্যরকম প্রশ্নে সেট হবে। ওকে, ডেলিকেট, ডেলিকেট মানে হচ্ছে সূক্ষ্ম, ফাইন, ফ্র্যাজাইল, সূক্ষ্ম জিনিসই ভঙ্গুর। যেটাই ডেলিকেট সেটাই সূক্ষ্ম, সেটাই ভঙ্গুর। কাজে ডেলিকেটের দুটো মানে হয়, ফাইন আর ফ্র্যাজাইল মানে ভঙ্গুর। নেক্সট টিন্টেড, টিন্টেড মানে হচ্ছে ফোটা ফোটা ছোপ, মানে স্লাইটলি কালার্ড, গোটাটাতে রং লাগানো না, কয়েকটা ফোটা, কয়েকটা জায়গাতে ছোট ছোট ফোটা, তাকে আমরা বলি স্লাইটলি কালার্ড, খুব অল্প কয়েকটা জায়গায় রংটা লেগে আছে, সেটাকে আমরা বলি টিন্টেড। ওকে, সার্কেল, সার্কেল সবাই জানো, রাউন্ড শেপ, গোলাকার, এটা হচ্ছে সার্কেল। এখানে গোলাকার বলতে কি বোঝানো হয়েছে? ব্যাঙ্গেলসকে, যেটা আমরা প্রশ্নে একটা এরপরে আসবো যে কীরকম প্রশ্ন হতে পারে, মানে এইগুলোর পরে আর কিছু জিনিসপত্র দেবো, তখন তোমাদের বলে দেবো ওটা। লাস্টারাস, এটা ভেরি ইম্পর্টেন্ট। লাস্টারাস হচ্ছে শাইনিং বা লুমিনাস, উজ্জ্বল। লাস্টারাস কথাটার মানে হচ্ছে, সেখানে কিন্তু ব্লাইট বা গ্লিটারিং না, লাস্টারাস মানে হচ্ছে শাইনিং, মানে চোখ ধাঁধিয়ে যায়। লুমিনাস, লুমিনাস মানে হচ্ছে সাদাটে উজ্জ্বল, মানে যে উজ্জ্বলতা চোখকে ধাঁধিয়ে দেয় তাকে আমরা বলি লুমিনাস। ওকে, লাস্টারাসের মানেটা কিন্তু এই দুটোই থাকবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে, আইদার শাইনিং অথবা লুমিনাস। ওকে, কাজেই তোমরা এইটা জানলেই উত্তরটা করতে পারবে। টোকেন, টোকেন হচ্ছে সিম্বল বা সাইন। টোকেন আরও একটা হয় প্রাইজ, কিন্তু সেটা এখানে অতটা পারফেক্ট না। এখানে সব থেকে পারফেক্ট হচ্ছে সিম্বল। সিম্বলের পরে মানে একটা কবিতার একটা কবি যে ভাবে লিখেছেন, আমরা অন্যরকমভাবে মানে প্রত্যেকেই কবিতার একটা সব থেকে বড় মুশকিল বলো, মানে সুবিধা এবং মুশকিল, প্রত্যেকে নিজের নিজের মতো করে কবিতাকে ভেবে নিতে পারে। এই জন্য একটা মোটামুটি সর্বজন গ্রাহ্য সেইটাই তোমাকে করে যেতে হয়। সেটা হচ্ছে যেমন টোকেন হচ্ছে সিম্বল বা সাইন।
প্রাইজ যদি থাকে, যদি ইনকেস এই দুটো না থাকে, প্রাইজ থাকে, টোকেনে প্রাইজও করতে পারো। ওকে, র্যাডিয়েন্ট, র্যাডিয়েন্ট মানে হচ্ছে হ্যাপি বা চেয়ারফুল, খুব আনন্দিত। আর আনন্দিত কারা? সুখী, কাজেই হয় হ্যাপি বা চেয়ারফুল থাকবে, জেনে নাও। মিট ফর, এটা আমি বলে গেছিলাম। ফিট ফর, মিট ফর হচ্ছে ফিট ফর বা সুটেবল, আইদার ফিট ফর থাকবে অথবা সুটেবল থাকবে, যে কোনো একটা থাকবে, মিট ফর। ওকে, মেইডেন, মেইডেন মানে হচ্ছে ইয়ং অ্যান্ড আনম্যারিড, অবিবাহিত অল্প বয়সী, তাকে আমরা বলি মেইডেন। যেমন আমরা বললাম যে কুমারী, কুমারী অবস্থা যাকে আমরা বলি, সেটাই হচ্ছে মেইডেন, ইয়ং আনম্যারিড। ফ্লাস্ট, ফ্লাস্ট মানে হচ্ছে, ফ্লাস্ট কথাটা মানে হচ্ছে বিকামিং রেড, লাল আভা যার গায়ে লাগছে। মানে এটা সাধারণত ফ্লাশিং কথাটা আমরা ইউজ করি ব্লাশিংয়ের অর্থে। মানে দেখবে আমরা বলি যে ছেলেটা ব্লাশ করছে বা মেয়েটা ব্লাশ করছে, মেয়েটার গালেতে যখন একটু লজ্জা লজ্জা ভাব হয় তখন গালেতে একটা লালচে আভা পড়ে, তাকে আমরা বলি ফ্লাশ করা। মানে বিকাম রেড, মানে লাল হচ্ছে, এখনো পুরো লাল হয়নি, লাল হচ্ছে, তাকে আমরা বলি ফ্লাশ করা। এর আর একটা ইংরেজি হচ্ছে ব্লাশিং, লজ্জা পাওয়া এবং সেই লজ্জাতে গালটা লাল হয়ে যাওয়া। কাজেই ফ্লাশের আইদার বিকাম রেড অথবা ব্লাশিং, ব্লাশিংটা থাকার বেশি সম্ভাবনা থাকতে পারে। ওকে, নেক্সট ট্র্যাঙ্কুইল, ভেরি ইম্পর্টেন্ট। ট্র্যাঙ্কুইল মানে হচ্ছে কোয়াইট অর পিসফুল, কোয়াইট মানে শান্ত, পিসফুল মানেও শান্ত, এটা কিন্তু ট্র্যাঙ্কুইলের মানে। উডল্যান্ড, উডল্যান্ড মানে হচ্ছে ফরেস্ট, ফরেস্ট না বলে আরও ভালো হয় স্মল ফরেস্ট বললে, ছোট জঙ্গল, বন ঠিক না, জঙ্গল, তাকে আমরা বলি উডল্যান্ড। ওকে, অ্যাগ্লো, অ্যাগ্লো মানে ব্রাইট বা গ্লোয়িং, মানে এটা হচ্ছে উজ্জ্বল বা যা জ্বলছে বেশ। অ্যাগ্লো মানে আমরা বলি যে জিনিসটা বেশ জ্বলছে, দেখো দেখে মনে হচ্ছে জ্বলছে, উজ্জ্বল যেটা বেশি হয় তাকে আমরা বলি অ্যাগ্লো। ওকে, ক্লিপস, ক্লিপস মানে হচ্ছে স্টিক টু, কোনো কিছুতে আটকে থাকা। ক্লিপস কথাটার অর্থ হচ্ছে স্টিক টু, কোনো কিছুতে আটকে থাকা। এগুলো আমি সবই কবিতাটা পড়ানোর সময় বলে গেছি, তারপরেও কেন আমি এগুলো আবার বলে দিলাম, বলে গেছি যদি তোমরা, মানে তোমরা তো ঠিক মতো জানো না কী ধরনের প্রশ্নগুলো আসতে পারে, যারা প্রশ্ন করবেন তাদের মানসিকতা থেকে কীরকম আসতে পারে আমি সেটাই তোমাদেরকে দিচ্ছি। এবং যারা প্রশ্ন সেট করবেন তারা এইসব দু একটা দিতেই পারেন, ঠিক আছে, মানে দেবেনই হয়তো। লিম্পিড, ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, লিম্পিড কথাটার অর্থ হলো স্বচ্ছ আর ট্রান্সপারেন্ট। নেক্সট দেখো মর্ন, মর্ন কথাটার অর্থ হলো মর্নিং, প্রভাত। ওকে, টিঙ্কলিং, টিঙ্কলিং মানে হচ্ছে সফট রিঙ্গিং সাউন্ড, খুব মৃদু ঝিনঝিন বা ধ্বনি যেটা, তাকে আমরা বলি টিঙ্কলিং, সফট রিঙ্গিং সাউন্ড, শুনে খুব ভালো লাগে। লুমিনাস, লুমিনাসও আমরা জানি সেটা হচ্ছে ব্রাইট, লুমিনাস কথাটার অর্থ হলো উজ্জ্বল। এখানে এক জায়গায় লিখেছিলাম ওই লাস্টারাস মানে হচ্ছে লুমিনাস, লুমিনাসই আবার ব্রাইট বা লাস্টারাস দুটোই হয়, ঠিক আছে। ফ্লেক্ট, ফ্লেক্ট মানে হচ্ছে স্পট, গোল্ড ফ্লেক্ট মানে সোনালির উপরে যে স্পট, স্পটেড, তাকে আমরা বলি ফ্লেক। ফ্লেক কথার অর্থ হচ্ছে স্পটেড, ছোট ছোট বিন্দু। চেরিস্ট, চেরিস্ট মানে হচ্ছে নার্চার্ড, লালন পালন করা। চেরিশ কথাটা এটা খুব ইম্পর্টেন্ট, চেরিশটা নার্চার্ড, লালন পালন করা। ব্লেসড, ব্লেসড কথাটা অরিজিনাল হচ্ছে ব্লেসড, BLESSED মানে আশীর্বাদ সূচক। এটা একটা আর্কেইক ইউসেজ, দেখো ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি আর্ক, মানে আর্কেইক ইউসেজ, আগেকার দিনে এই ধরনের ব্যবহারগুলো হতো ব্লেসড, কিন্তু এটা আসল যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্লেসড, BLESSED, আশীর্বাদক, ঠিক আছে, আশীর্বাদ সূচক। ক্রেডেল, লালন পালন করা, ক্রেডেল কথাটা বাংলা আমরা বললে হবে লালন পালন করা, এবং তার ইংরেজি হচ্ছে ব্রট আপ। ওকে, আর লাস্ট হচ্ছে হিউ, HUE, হিউ, হিউ মানে কালার। এই মানে কটাকে জেনে নেওয়া দরকার, অন্যান্য কবিতাতে এত মানে হবে না, কিন্তু এই কবিতা এটা একটা সিম্বলিক পোয়েম, এতে প্রচুর সিম্বলিক ইউসেজ আছে, সেইখানেতে এইসব ওয়ার্ডগুলো আছে, দেখে অনেকটা লাগছে, কিন্তু যদি তোমরা বইয়ের পাশে পাশে লিখে নাও যখন পড়বে দেখবে একবারেতেই হয়ে যাচ্ছে। ওকে, সেই জন্য আমি এক জায়গাতে সাজিয়ে দিলাম, এইগুলো করলেই হবে, এর বেশি আর কিছু করার দরকার নেই, এটাই অনেকটা বেশি, এর বেশি আর যে ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে সেই প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমরা আলোচনা করি। এবারে তোমরা দেখবে আমাদের প্রশ্ন এবং উত্তরের সংখ্যা ধীরে ধীরে কমে আসছে, তার কারণ আমরা এর আগে যে কবি পরিচিতি, তারপরে সোর্স অফ দ্য পোয়েম বা যে ওয়ার্ড এবং তাদের মিনিং আমরা করে গেছি, সেখান থেকে বেশ কিছু প্রশ্ন সেট হতে পারে, আর সেগুলো আমরা একটা জায়গায় যেহেতু করে গেছি আমাদের এবার সুবিধা হচ্ছে আমাদেরকে আর সেই সমস্ত বিষয় নিয়ে আর প্রশ্ন আলাদা করে করতে হবে না, কারণ অলরেডি আমরা সেগুলোর সঠিক উত্তর জেনে গেছি। এবারে দেখো
পড়াটা খুব সংক্ষিপ্ত হয়ে যাবে। আমি তোমাদেরকে এটাই বলার চেষ্টা করছি, এরকম যদি একটা সায়েন্টিফিকভাবে তোমরা তোমাদের মাল্টিপল টাইপের প্রশ্ন এবং তার উত্তরগুলোকে সাজিয়ে নাও, তাহলে দেখবে পড়াটা অনেক সংক্ষিপ্ত হয়ে গেছে, মানে খুব কম্প্যাক্ট হয়ে গেছে। তোমরা একবার বা দুবার ভালো করে দেখে নিলেই সমস্ত রকম প্রশ্ন, মানে 100-এ 100, সেই 100%ই তোমরা অ্যান্সার করতে পারবে। ওকে, চলো এবার দেখো কীভাবে আমরা প্রশ্নের উত্তরগুলো করেছি। এখানে যে অরিজিনাল যেটা মানে উত্তর হবে সেটাই আমি মেনশন করেছি। ন্যারেটর অফ দ্য পোয়েম, এই কবিতার বক্তাকে, ন্যারেটারকে, কবিতাটা কার মুখ থেকে বলা হচ্ছে? দ্য ব্যাঙ্গেল সেলার্স, যারা চুড়ি বিক্রেতা তাদের মুখ দিয়ে এই কবিতাটা বলানো হচ্ছে। ওকে, নেক্সট আওয়ার সাইনিং লোডস, এই আওয়ার সাইনিং লোডস, এখানে আওয়ার বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? আমাদের উজ্জ্বল যে বোঝা, এই আমাদের বলতে কাকে বোঝানো হচ্ছে? আমাদের বলতে কিন্তু কোনো হ্যাপি ওয়াইফস বা হ্যাপি গার্লকে বলা হচ্ছে না। এখানে আওয়ার রেফার্স টু দ্য ব্যাঙ্গেল সেলার্স, ব্যাঙ্গেল সেলারদের, কারণ ব্যাঙ্গেল সেলার বা চুড়ি বিক্রেতাদের চুরির কথাই তো বলা হচ্ছে, কাজে আওয়ার সাইনিং লোডস, এখানে আওয়ার রেফার্স টু দ্য ব্যাঙ্গেল সেলার। ওকে, তোমাদের এবারে এইটা যদি উত্তরটা জানা থাকে, আরও যে তিনটে প্রশ্ন থাকবে, ধরো এই প্রশ্নটা এসছে, 4টে অপশান দেওয়া আছে, তার মধ্যে একটা এইটা, তুমি এইটা আসলটা জানলে, মানে ঠিকটা জানলেই বাকি তিনটেকে তুমি ইজিলি ডিসকার্ড করে দিতে পারবে। ওকে, এই হলো এমসিকিউ পড়ার সঠিক পদ্ধতি। নেক্সট, হোয়ার ডু দ্য সেলার সেল ব্যাঙ্গেল, কোথায় এই ব্যাঙ্গেল সেলাররা ব্যাঙ্গেলকে সেল করছে? আমরা এইখানে প্রথম 10টা প্রশ্ন আমরা ফার্স্ট স্ট্যাঞ্জার মধ্যেই 10টা প্রশ্ন দেখো, তাতেই ফার্স্ট স্ট্যাঞ্জারটা কমপ্লিট হয়ে যাবে। হোয়ার ডু দ্য সেলার সেল ব্যাঙ্গেল, কোথায় এই ব্যাঙ্গেল সেলাররা ব্যাঙ্গেল সেল করে? অ্যাট দ্য টেম্পল ফেয়ার, যে মন্দির লাগোয়া যে মেলা, সেখানে ব্যাঙ্গেল সেলাররা ব্যাঙ্গেল সেল। শাইনিং লোড রেফার টু, এই শাইনিং লোড বলতে বা এই উজ্জ্বল পশরা বলতে কী বোঝানো হচ্ছে? আমরা জানি উজ্জ্বল পশরা বলতে ব্যাঙ্গেলগুলোকে বোঝানো হচ্ছে, তাহলে কী লিখবো? দ্য গ্লিটারিং ব্যাঙ্গেলস। ঠিক আছে। 5 নম্বর, দ্য ব্যাঙ্গেলস আর, ব্যাঙ্গেলসগুলো কেমন? এটা আসতে পারে যে ব্যাঙ্গেলসগুলো কেমন? ভেরি ডেলিকেট অ্যান্ড ফ্র্যাজাইল অ্যান্ড ব্রাইট। দ্য ব্যাঙ্গেলস আর ভেরি ডেলিকেট অ্যান্ড ব্রাইট। ডেলিকেট মানে হচ্ছে তারা খুব সূক্ষ্ম, আর সূক্ষ্ম মানে আমরা আগেই বললাম ভঙ্গুর, ফ্র্যাজাইল। তার একটা কারণ আছে, ব্যাঙ্গেলগুলো কাঁচের, আমরা সেই প্রশ্নটাও লিখবো। কাঁচের বলে এটা পড়লেই ভেঙে যায়, যে ব্যাঙ্গেলসগুলো ভেরি ডেলিকেট, সূক্ষ্ম, এবং তারা খুব উজ্জ্বল, ব্রাইট ইন কালার। প্রত্যেকটা ব্যাঙ্গেলই যেমন খুব ডেলিকেট, তেমনি প্রত্যেকটা ব্যাঙ্গেলই খুব ব্রাইট ইন কালার। নেক্সট, হোয়াট ডাজ রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট রেফার টু? রেনবো টিন্টেড সার্কেল অফ লাইট মানে এই রামধনু রঙা গোলাকার বৃত্ত বলতে কী বোঝানো হচ্ছে? আমরা সবাই জানি রামধনু রঙা গোলাকার বৃত্ত বলতে ব্যাঙ্গেলস অফ ডিফারেন্ট কালার্স, বিভিন্ন কালারের ব্যাঙ্গেলস বা চুড়িকে বোঝানো হচ্ছে। ঠিক আছে। নেক্সট, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, যে রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট রেফার টু দ্য ব্যাঙ্গেলস অফ ভেরিয়াস কালার্স। নেক্সট হচ্ছে ব্যাঙ্গেলস আর দ্য টোকেন্স অফ, ব্যাঙ্গেলসগুলো কিসের টোকেন, কি সাক্ষ্য বহন করে? টোকেন্স অফ র্যাডিয়েন্ট লাইফ, হ্যাপি র্যাডিয়েন্ট লাইফ। ব্যাঙ্গেল তারা সুখী আনন্দোচ্ছল জীবনের কথা বলে। সো ব্যাঙ্গেলস আর দ্য টোকেন, আমাদের কবিতাতেই আছে, ব্যাঙ্গেলস আর দ্য টোকেন্স অফ র্যাডিয়েন্ট লাইফ। ওকে, পরে দেখবে যে এরা হচ্ছে ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফ, মানে হ্যাপি ডটার্স, সুখী মেয়েদের জন্য, সুখী স্ত্রীদের জন্য, মানে ব্যাঙ্গেলস আর দ্য সিম্বল অফ হ্যাপিনেস। শোকেতে ব্যাঙ্গেল কেউ পড়ে না, আনন্দে ব্যাঙ্গেল পড়ে। শুভ কাজে, ভালো কাজে, আনন্দ হলে আগেকার দিনে মেয়েরা ব্যাঙ্গেল বা চুড়ি পরতো, কিন্তু কোনো দুঃখের ব্যাপারেতে তারা কেউ ব্যাঙ্গেল পরে না, বরঞ্চ ব্যাঙ্গেল বা চুড়ি ভেঙে ফেলে। এখনও ইন্ডিয়ান সোসাইটিতে ব্যাঙ্গেল, কোনো দুঃখ, কোনো শোক ঘরে এলে ব্যাঙ্গেল বা চুড়ি মেয়েরা ভেঙে ফেলে। কাজে ব্যাঙ্গেলস আর ফর র্যাডিয়েন্ট লাইফ। এবং তারপরেই দেখো, ব্যাঙ্গেলস আর ইন্ডিকেটিভ অফ ওম্যান্স হ্যাপিনেস। ব্যাঙ্গেলস মেয়েদের কোন দিকটাকে প্রকাশ করে? মেয়েদের যে আনন্দের দিক, হ্যাপিনেস, সুখের দিক, সেটাকে ব্যাঙ্গেলসরা প্রকাশ করে। আমাদের কবিতাতেই কিন্তু এগুলো আছে। ওকে, কাজে এই দুটো প্রশ্ন প্রায় কাছাকাছি, দেখে রাখো। ব্যাঙ্গেলস আর দ্য টোকেন্স অফ র্যাডিয়েন্ট লাইফ, টোকেন দিলে দেবে র্যাডিয়েন্স লাইফ। আর ব্যাঙ্গেলস আর ইন্ডিকেটিভ অফ ওম্যান্স হ্যাপিনেস, ব্যাঙ্গেলসগুলো মেয়েদের সুখের প্রতীক। নেক্সট, হু আর দ্য বায়ার্স অফ দ্য ব্যাঙ্গেলস, এই ব্যাঙ্গেলগুলির ক্রেতা কারা, কারা এই চুড়িগুলো কেনে? ওম্যান অফ অল এজ গ্রুপ, সমস্ত শ্রেণীর মহিলারা বা সমস্ত বয়সের মহিলারা এই ব্যাঙ্গেল বা চুড়িগুলো কেনে। এটা কবিতাতে কি আছে? ব্যাঙ্গেলস আর ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস মানে সুখী কন্যা এবং সুখী স্ত্রী। তার মানেই কন্যা থেকে স্ত্রী
স্ত্রীর মধ্যে, সেটা যুবতী হতে পারে, মাঝবয়সী হতে পারে, বৃদ্ধা হতে পারে, মানে ব্যাঙ্গেলস সবার জন্য। কাজেই ব্যাঙ্গেলস আর ফর ওমেন অফ অল এজ গ্রুপ, সমস্ত বয়সের মেয়েদের জন্যই। বিশেষ করে যদি আলাদা করে কবিতার লাইন তুলে দেয় তাহলে কী দেবে, ব্যাঙ্গেলস আর ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফ, দুটোকেই দেখে যেও। যেভাবেই আসুক, হয় ওমেন অফ অল এজ গ্রুপ থাকবে অথবা ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, এই দুটো হচ্ছে সঠিক উত্তর, দুটোই একই জিনিস। ওকে, নেক্সট, ব্যাঙ্গেলস আর মেড অফ, ব্যাঙ্গেলস কিসের দিয়ে তৈরি? গ্লাস, কাঁচ দিয়ে তৈরি চুড়িগুলো, ঠিক আছে। আর একটা জিনিস, ব্যাঙ্গেলস আর ফর, চুড়িগুলো কাদের জন্য? হ্যাপি ওমেন অফ অল এজেস, সমস্ত বয়সী সুখী মহিলাদের জন্য। যেটা আমরা আগে বললাম সেটাই আরেকবার আলাদা করে দিয়েছি, ব্যাঙ্গেলস আর ব্যাঙ্গেলস আর ফর হ্যাপি ওমেন অফ অল এজেস, সমস্ত বয়সের সুখী মেয়েদের জন্য বা সুখী মহিলাদের জন্য। ব্যাঙ্গেল বা চুড়ি পরা হবে যখন মনে আনন্দ আছে, ঘরে শান্তি আছে, সুখ আছে। হ্যাপি ওমেন অফ অল এজেস, ঠিক আছে। কোনো স্যাড ওমেনের জন্য ব্যাঙ্গেল নয় কিন্তু, এটা কিন্তু খেয়াল রেখো। ব্যাঙ্গেল রিপ্রেজেন্টস হ্যাপিনেস, এখানে ব্যাঙ্গেলকে সরোজিনী নাইডু দেখাচ্ছেন এটা মেয়েদের আনন্দের প্রতীক রূপে। ওকে, হ্যাপিনেস। এরপরে সেকেন্ড পার্টে চলে এসো। সেকেন্ড পার্ট মানে সেকেন্ড স্ট্যান্ডাতে, এটা ফার্স্ট স্ট্যান্ডাতে এই কটা প্রশ্নই হবে, এর বাইরে কিছু প্রশ্ন থাকবে না। আর অলরেডি তো যেগুলো আরও থাকার সেগুলো তোমরা করেই ফেলেছো। সেকেন্ড স্ট্যান্ডাতে দেখো, কালার অ্যাসোসিয়েটেড উইথ ব্যাঙ্গেলস ফর মেইডেন অর ইয়ং আনম্যারিড, কোন ধরনের চুড়ি মেইডেন বা কুমারী, দেখো আমরা বলি ইয়ং আনম্যারিড মানে অল্প বয়সী অবিবাহিতারা, তারা কোন ধরনের চুড়ি পরবে, মানে কোন রঙের চুড়ি পরবে? সিলভার অ্যান্ড ব্লু, তাদের ব্যাঙ্গেলের কালার হবে সিলভার অ্যান্ড ব্লু। এইটা কিন্তু সিম্বলিজম। এবারে আমরা সিম্বলিজমের উপর চলে যাচ্ছি, যে কোন ধরনের ব্যাঙ্গেল এই অল্প বয়সী মেয়ে বা ইয়ং আনম্যারিডরা পরবে, তাদের চুড়ির রঙ হচ্ছে সিলভার অ্যান্ড ব্লু। নেক্সট, সিলভার অ্যান্ড ব্লু কালার ব্যাঙ্গেলস আর কম্পেয়ার্ড টু, সিলভার আর ব্লু কালারের ব্যাঙ্গেলকে কার সঙ্গে কম্পেয়ার করা হয়েছে, কার সঙ্গে সেই তার তুলনা করা হয়েছে? মাউন্টেন মিস্ট, সিলভার এবং ব্লু কালারের ব্যাঙ্গেলের সঙ্গে মাউন্টেন মিস্ট বা পর্বতের গায়ে লেগে থাকা কুয়াশা, তার তুলনা করা হয়েছে। ওকে, দেখো নেক্সট প্রশ্ন এবং তার উত্তরগুলো কি লিখেছি। সিলভার অ্যান্ড ব্লু কালার ব্যাঙ্গেল রিপ্রেজেন্ট, সিলভার এবং ব্লু কালারের ব্যাঙ্গেল যেটাকে দেখতে অনেকটা মাউন্টেন মিস্টের মতো, ঠিক আছে, পর্বতের গায়ে যে কুয়াশা লেগে থাকে তার মতো দেখতে, সেটা আমরা দেখছি একটা মেইডেনের জন্য বানানো হয়েছে, ঠিক আছে। কিন্তু সেটা মেইডেনের কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করে? আমরা আগেই বলি সেটা একটা সিম্বলিক পোয়েট্রি, প্রত্যেকটা কালারের ব্যাঙ্গেল, প্রতিটা রঙের চুড়ি এক একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে। এটা সিলভার আর ব্লু কালারের ব্যাঙ্গেল একটা মেইডেনের পিউরিটি, পবিত্রতা, একটা অবিবাহিত অল্প বয়সী মেয়ের যে পবিত্রতা তাকে রিপ্রেজেন্ট করে। ব্লু আর সিলভার এই দুটো রং পবিত্রতার প্রতীক। সো ইট রিপ্রেজেন্টস এ মেইডেন্স পিউরিটি। ওকে, এই কালার এবং সেটা কোনটার কি মানে এটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে একটা নম্বর থাকবে। এই কালারগুলো, যে কালারের ব্যাঙ্গেলগুলো আসে, দেখতেই পাবে কটা কালার আছে এবং তাদের প্রত্যেকটা একটা আলাদা করে মানে আছে, সেইটাকে কিন্তু ভালো করে জানতে হবে। এটাই হচ্ছে সিম্বলিক ওভারটনস এই কবিতাটার। নেক্সট, দ্য ব্যাঙ্গেলস হুইচ লুক ফ্লাস্ট পিঙ্ক অর পেল রেড আর ফর, যে ফ্লাস যে আমরা কবিতায় পড়েছি, ফ্লাস কথাটা মানে কি? আমরা বলেছি যে লালাভ, মানে গালেতে একটা লাল লাল ছোপ হওয়া, যেটাকে আমরা বলি ডিপ রেড না, পেল রেড, একটা ফ্যাকাশে লাল। অনেকে সেটাকে গোলাপিও বলেন, পিঙ্কও বলেন, মানে গোলাপি আর ফ্যাকাশে লালের মধ্যে পার্থক্যটা খুবই সামান্য। গাঢ় লাল যেটা রেড, সেটার সঙ্গে এই ফ্যাকাশে লাল বা গোলাপির পার্থক্য, মানে গোলাপি আর ফ্যাকাশে লালটা প্রায় একই রকম, কিন্তু গাঢ় লালটা অনেকটাই তীব্র লাল। তা যেটা ফ্লাস করা সেটা হচ্ছে আইদার পিঙ্ক অথবা পেল রেড। তা সেটা কিসের জন্য? দ্য ব্যাঙ্গেলস হুইচ লুক ফ্লাস্ট পিঙ্ক আর পেল রেড আর ফর আনম্যারিড গার্লস, অবিবাহিত মেয়েদের জন্য। কারণ অবিবাহিত মেয়েদেরই কথায় কথায় বিভিন্ন রকম সুখ স্বপ্নে তাদের গালেতে লালাভ রং লক্ষ্য করা যায়, তারা লজ্জা পায়, লজ্জার রংটা লালাভ, ঠিক আছে। এটা হচ্ছে ফর আনম্যারিড গার্লস। নেক্সট, বাই বার্ডস দ্যাট ড্রিম দ্য পোয়েট সিম্বলাইজেস, এই যে একটা কুড়ি স্বপ্ন দেখছে, এইটার মাধ্যমে কবি কী বোঝাতে চাইছেন? কবি বোঝাতে চাইছেন কুড়ি স্বপ্ন দেখছে মানে একটা অবিবাহিত মেয়ে, সে তার একটা সুখী সুন্দর বিবাহিত জীবনের স্বপ্ন দেখছে। দেখো, দ্য মেইডেন ড্রিমিং অফ এ হ্যাপি ম্যারিড লাইফ, একটা অবিবাহিত
মেয়ে, সে একটা সুখী বিবাহিত জীবনের স্বপ্ন দেখছে, তাকে আমরা বলছি বা কবি বলছেন বার্ডস দ্যাট ড্রিম। নেক্সট দেখো, দ্য পিঙ্ক অর পেল রোড ব্যাঙ্গেলস লাইক বার্ডস দ্যাট ড্রিম আর সাজেস্টিভ অফ এ মেডেন্স। এই যে বার্ডস দ্যাট ড্রিমের মতো যে এই যে পিঙ্ক বা পেল রেড কালারের যে ব্যাঙ্গেলসটা, সেটা কি সাজেস্ট করে? সেটা সাজেস্ট করে এ মেডেন্স চেস্টিটি, একটা অবিবাহিত মেয়ের সতীত্ব বা পবিত্রতা, তাকে সাজেস্ট করে বার্ডস ওই পেল রেড ব্যাঙ্গেলস। নেক্সট দেখো, সাম আর অ্যাগ্লো উইথ দ্য ব্লুম, কিছু কিছু জল জল করে ওই ফুটন্ত ফুলের মতো। ব্লুম, দ্য ব্লুম ক্লিং টু দ্য, এই ব্লুম বা ফুলটা কোথায় লেগে থাকে? আমরা জানি যে ব্লুমটা লেগে থাকে নিউ বর্ন লিভসে, নতুন গজিয়ে ওঠা পাতার সঙ্গে এই যে ফুলটা সবে ফুটছে সেটা লেগে থাকে। সামার অ্যাগ্লো উইথ দ্য ব্লুম ক্লিং টু দ্য নিউ বর্ন লিভস। ওকে, এইগুলো মনে হচ্ছে অনেক প্রশ্ন উত্তর, কিন্তু এই কবিতাতে অনেক কটা প্রশ্ন উত্তরই হয়, একটুখানি দেখে নাও। নেক্সট, দ্য পোয়েট হ্যাজ ডেসক্রাইব দ্য নিউ বর্ন লিভস অ্যাজ, এই যে নিউ বর্ন লিভসকে কবি কী বলছেন? তিনি বলছেন লিম্পিড, মানে ট্রান্সপারেন্ট। এই নিউ বর্ন লিভসটা হচ্ছে ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, লিম্পিড। গ্রিন ব্যাঙ্গেলস আর কম্পেয়ার্ড উইথ, এখানে গ্রিন ব্যাঙ্গেলস বা সবুজ রঙের যে চুড়ি, যেটা আমি আমার পড়ানোর সময় আমি মেনশান করতে পার্টিকুলারলি, মানে ওই জায়গাটা আমি বলে গেছি যে নতুন পাতা, তার সঙ্গে এই মানে ফুলগুলো ফুটে উঠছে, কিন্তু আমার রঙটাকে আলাদা করে মেনশান করা হয়নি, সরি। সেটা হচ্ছে যে এই যে নতুন পাতা, তার সঙ্গে যে ফুলগুলো ফুটে উঠছে, ফুলটা লেগে রয়েছে নতুন পাতার সঙ্গে। নতুন পাতার রঙটা কি? নতুন পাতার রঙ হচ্ছে সবুজ। কাজে কিছু চুড়ি রয়েছে যেগুলো যে মানে মেয়েটি হচ্ছে, ফুল হচ্ছে মেয়েটি ফুটে উঠছে মানে সে কুমারী থেকে ধীরে ধীরে যুবতী হয়ে উঠছে। ফুটে ওঠা মানে হচ্ছে কুমারী ছিল, মেইডেন ছিল, সেখান থেকে যুবতী হয়ে উঠছে, ঠিক আছে? এবারে যখন যুবতী হয়ে উঠছে, তার রঙটা কি? তার রঙটা হচ্ছে ওই দুটো ফুটন্ত পাতার যে রং, সেই রঙের চুড়ি সে পরবে। ফুটন্ত পাতার রং কি? সবুজ। কাজেই যে মেয়েটি কুমারী থেকে যুবতী হয়ে উঠছে, তার চুড়ির রং কি হবে? তার চুড়ির রং হবে গ্রিন। এটা আমি কবিতাতে এই কালারটা মেনশন করতে ভুলে গেছিলাম। এটাই ইনফ্যাক্ট হয় যে যদি আবার প্রশ্ন উত্তর করানো হয়, তখন যদি কিছু মিস হয়েও যায়, সেটাকে মনে করে বলে দেওয়া যায়। যাই হোক, ওইটা তোমরা খেয়াল রেখো যে ওখানে একটা গ্রিন কালারের ব্যাঙ্গেলের কথাও বলা হয়েছে, ঠিক আছে? তা সেটা আমি এখানে মেনশন করে দিয়েছি। গ্রিন ব্যাঙ্গেলস আর কম্পেয়ার্ড উইথ ফ্রেশনেস অফ নিউ বর্ন টেন্ডার লিভস। গ্রিন ব্যাঙ্গেল বা সবুজ এই চুড়িটা কিসের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে? তাদের ফ্রেশনেস অফ নিউ বর্ন টেন্ডার লিভস, নরম কচি পাতার সঙ্গে সবুজ চুড়ির তুলনা করা হয়েছে। সবুজ রঙের চুড়ি, নরম কচি পাতা, তারও রং সবুজ, কাজেই এটা একটা তুলনা, ঠিক আছে? নেক্সট, সিলভার, ব্লু, পিঙ্ক অ্যান্ড গ্রিন ব্যাঙ্গেলস। দেখো চারটে, মানে একটা কুমারী মেয়েকে রিপ্রেজেন্ট করছে চারটে ব্যাঙ্গেলস। মানে একটা কুমারী মেয়ে, সে প্রথমে একদম কিশোরী, সেখান থেকে কুমারী, সেখান থেকে ধীরে ধীরে যুবতী হচ্ছে, তারপরে বিবাহযোগ্যা হয়ে উঠছে। মানে এই মেইডেনহুডেরই বিভিন্ন ধাপ, বিভিন্ন পর্যায়, এবং প্রত্যেকটা পর্যায়কে এক একটা ব্যাঙ্গেলস রিপ্রেজেন্ট করছে। তাহলে মেইডেনহুডকে কটা ব্যাঙ্গেল রিপ্রেজেন্ট করছে? মেইডেনহুডকে আমরা দেখবো চারটে কালারের ব্যাঙ্গেলস রিপ্রেজেন্ট করছে। মেইডেনহুড একে চারটে কালারের ব্যাঙ্গেলস রিপ্রেজেন্ট করছে। প্রথম হচ্ছে সিলভার, ব্লু, পিঙ্ক অর পেল রেড, পিঙ্ক হোক বা পেল রোড হোক, আর একটা গ্রিন ব্যাঙ্গেলস। এই চারটে কালারই রিপ্রেজেন্ট ভেরিয়াস স্টেজেস অফ মেইডেনহুড। এই কিশোরীত্ব থেকে যুবতী হয়ে ওঠার পথে এই সিলভার, ব্লু, পিঙ্ক এবং গ্রিন ব্যাঙ্গেলস চারটেই রিপ্রেজেন্ট করছে। নেক্সট, ব্যাঙ্গেলস হুইচ লুক লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, যে ব্যাঙ্গেলসকে সূর্যালোকিত শস্যক্ষেত্রের মতো লাগে, সেই ব্যাঙ্গেলের রং কি? সেটা হচ্ছে ইয়েলো অর গোল্ডেন ইয়েলো, সোনালি অথবা হলুদ, ঠিক আছে? অনেক জায়গায় তোমরা মানে অনেকে ইয়েলো বলবে, অনেকে গোল্ডেন ইয়েলো বলবে, কাজেই দুটোই জেনে রাখো। ইয়েলো আর গোল্ডেন ইয়েলো মোটামুটি একই, আশেপাশেই, সোনালি এবং হলুদ। এটা ফিল্ডস অফ সানলিট কর্নকে রিপ্রেজেন্ট করে এই কালারের ব্যাঙ্গেল। আর ইয়েলো ব্যাঙ্গেলস আর ফর, সেই সোনালি রঙের ব্যাঙ্গেল বা এই হলুদ রঙের ব্যাঙ্গেল বা চুড়িটা কাদের জন্য? ব্রাইড অন দ্য মর্নিং অফ আর ম্যারেজ ডে। কোনো যুবতী যেদিনকে তার বিবাহ হবে, সেই দিনের সকালের কোন রঙের চুড়ি সে পরবে? সে পরবে সোনালি বা হলুদ রঙের চুড়ি, মানে সোনালি বা সোনালিযুক্ত হলুদ, ওই রকম চুড়ি সে পরবে। ব্রাইড অন দ্য মর্নিং অফ আর ম্যারেজ ডে। ওকে, চলো আর একবার লিখলেই আশা করছি হয়ে যাবে। চলো নেক্সট প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নিই।
রেড অবলিক গোল্ডেন রেড ব্যাঙ্গেলস হ্যাভ বিন কম্পেয়ার টু, লাল বা এই সোনালি লাল রঙের চুড়িগুলোকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? আমরা দেখছি রেড অর গোল্ডেন রেড ব্যাঙ্গেলস হ্যাভ বিন কম্পেয়ার টু ম্যারেজ ফায়ার। বিয়েতে যে যজ্ঞে অগ্নি জ্বালানো হয় সেই অগ্নির সঙ্গে এই লাল বা সোনালি লাল রঙের চুড়িগুলোকে তুলনা করা হয়েছে। লাল বা সোনালি লাল কেন? কারণ যে আগুনটা জ্বলে ওঠে যজ্ঞে সেটা সম্পূর্ণ লাল রং হয় না, ঠিক আছে, তার মধ্যে একটা সোনালি সোনালিও ভাব থাকে। কাজেই যদি কেউ মানে কোনো স্কুলের প্রশ্নে যদি রেড থাকে তাহলেও ম্যারেজ ফায়ার লিখবে, যদি গোল্ডেন রেড থাকে তাহলেও ম্যারেজ ফায়ার লিখবে। এই জন্য আমি রেড অবলিক গোল্ডেন রেড দুটোই দিয়ে দিয়েছি, ঠিক আছে। লালও দিতে পারে, সোনালি লালও দিতে পারে। নেক্সট, এ ব্রাইডস ডিজায়ার ইজ সিম্বলাইজ বাই, একটা মেয়ের একটা কনের মনের ইচ্ছা কিসের মাধ্যমে প্রকাশ করা হয়েছে? এ ব্রাইডস ডিজায়ার ইজ সিম্বলাইজ বাই ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার। তার বিয়ের যে ওই যজ্ঞের যে আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে তার সঙ্গে একটা কনের মনের যে বাসনা বা কামনা তার তুলনা করা হয়েছে। এ ব্রাইডস ডিজায়ার ইজ সিম্বলাইজ বাই ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার। নেক্সট, টিঙ্কলিং লুমিনাস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার সাজেস্ট দ্য ব্যাঙ্গেলস। এই যে টিঙ্কলিং লুমিনাস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার এর মাধ্যমে কি বোঝানো হচ্ছে? এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে ব্যাঙ্গেলগুলো বা চুড়িগুলো হচ্ছে মিউজিক্যাল। টিঙ্কলিং মানে মিউজিক্যাল, লুমিনাস মানে ব্রাইট উজ্জ্বল, টেন্ডার মানে নরম ফ্র্যাজাইল ভঙ্গুর, অ্যান্ড ক্লিয়ার ক্লিয়ার হচ্ছে ট্রান্সপারেন্ট। টিঙ্কলিং লুমিনাস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার সাজেস্ট দ্য ব্যাঙ্গেলস আর মিউজিক্যাল ব্রাইট ফ্র্যাজাইল অ্যান্ড ট্রান্সপারেন্ট। নেক্সট, ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার ইন্ডিকেটস। এই ব্রাইডাল লাফটার এবং ব্রাইডাল টিয়ার এর মাধ্যমে কি বোঝানো হচ্ছে? এর মাধ্যমে বোঝানো হচ্ছে একটা মিক্সড ফিলিং অফ দ্য ব্রাইড। যে মেয়েটির আজকে বিবাহ হতে যাচ্ছে তার মনের মধ্যে একটা মিক্সড ফিলিংস হয়, একটা একদিকে আনন্দ হয় একদিকে ভয় হয়। আনন্দ কেন? তার আজকে বিবাহ হতে যাচ্ছে, নতুন জীবনে প্রবেশ করবে। ভয় কেন? তাকে পিতৃগৃহ থেকে চলে যেতে হবে, না জানি নতুন সংসার কেমন হবে। কাজেই ব্রাইডের মনের মধ্যে সবসময় একটা ভয়ও কাজ করে, একটা আনন্দও কাজ করে। সো আমরা কি লিখবো? ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার ইন্ডিকেটস এ মিক্সড ফিলিং অফ জয় অ্যান্ড সরো অফ দ্য ব্রাইড, ঠিক আছে। নেক্সট, ব্রাইডাল টিয়ার ইজ সাজেস্টিভ অফ এ ব্রাইডস লিভিং হার প্যারেন্টাল হাউস। ব্রাইডাল টিয়ার ওই যে মেয়েটি তার পিতৃগৃহ ছেড়ে চলে যাবে সেটাকে সাজেস্ট করে। নেক্সট, ব্যাঙ্গেলস ওন বাই ওম্যান জার্নি থ্রু লাইফ মিডওয়ে, একদম লাস্টের স্ট্যান্জাতে, ব্যাঙ্গেল ওন বাই ওম্যান জার্নি থ্রু লাইফ মিডওয়ে। মাঝবয়সী যে মহিলারা তারা কী রঙের চুড়ি পরবে? তারা পরবে পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেক গ্রে ব্যাঙ্গেলস। যারা জীবনের মাঝখান কাটিয়ে এসছে সেই মহিলারা কোন কালারের চুড়ি পরবে? তারা পরবে পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেক গ্রে ব্যাঙ্গেলস। ওকে, পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেক গ্রে ব্যাঙ্গেলস সেটা কি রিপ্রেজেন্ট করে? সেটা রিপ্রেজেন্ট করে মাদারহুড, মাতৃত্বকে রিপ্রেজেন্ট করে। ইনফ্যাক্ট এটা মাতৃত্বের বেশি আরও অনেক কিছুই রিপ্রেজেন্ট করে, কিন্তু যদি শুধুমাত্র মাতৃত্ব থাকে তাহলে মাদারহুড লিখবে, আর যদি আরও অনেক কিছু থাকে তার পরেরটাতে আমি লিখে দিয়েছি, মানে পুরোটা যদি থাকে তাহলে পুরোটা দেবে, হয়তো পুরোটা নাও দিতে পারে, শুধু মাতৃত্বটুকুই দিল, কাজে মাতৃত্বটা তখন টিক মারবে, ঠিক আছে। পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেক গ্রে ব্যাঙ্গেলস রিপ্রেজেন্ট মাদারহুড। আর যদি পুরোটা যদি আসে, পুরোটা কোনো প্রশ্নে থাকে, সেটা কি থাকবে? মাদারহুড, লয়ালিটি, ম্যাচিউরিটি অ্যান্ড সেন্স অফ ফুলফিলমেন্ট। পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেক গ্রে ব্যাঙ্গেল সিগনিফাই মাদারহুড, মাতৃত্ব, লয়ালিটি, বিশ্বস্ততা, ম্যাচিউরিটি, তাদের যে ম্যাচিওর হয়ে গেছে, পরিপক্কতা, অ্যান্ড দ্য সেন্স অফ ফুলফিলমেন্ট, সব কিছু একটা পাওয়ার, একটা তৃপ্তি, সব কিছুই কিন্তু এই পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেক গ্রে ব্যাঙ্গেলস রিপ্রেজেন্ট করছে। নেক্সট, জার্নি থ্রু লাইফ মিডওয়ে, এই কথাটার মানে কি? এর কথাটার মানে হচ্ছে হ্যাভ লিভড হাফ দেয়ার লাইফ। জার্নি থ্রু লাইফ মিডওয়ে কথাটার মানে হচ্ছে হ্যাভ লিভড হাফ দেয়ার লাইফ। নেক্সট, মিডিল এজেড ওমেন লুক আপ টু দেয়ার লাইফস উইথ, মাঝবয়সীরা তাদের জীবনের দিকে কেমনভাবে তাকায়? আমরা দেখেছি মাঝবয়সীরা তাদের ফেলে আসা জীবনের দিকে খুব অ্যাফেকশনেটলি তাকায়, খুব তৃপ্তির সঙ্গে, পরিতৃপ্তির সঙ্গে তাকায়, ঠিক আছে। মিডিল এজেড ওমেন লুক আপ টু দেয়ার লাইফস উইথ অ্যাফেকশন। নেক্সট প্রশ্ন, হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড অ্যান্ড টু হুম, কার হাত কাকে প্রতিপালন করে? আমরা বলবো মাঝবয়সী মহিলাদের হাত তাদের সন্তানদেরকে প্রতিপালন করে। মিডিল এজেড ওমেন্স হ্যান্ডস হ্যাভ চেরিশড দেয়ার চিলড্রেন। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড অ্যান্ড টু হুম, কার হাত কাদেরকে প্রতিপালন করে? মাঝবয়সী মহিলাদের হাত তাদের সন্তানকে প্রতিপালন করে। মিডিল এজেড ওমেন্স হ্যান্ডস হ্যাভ চেরিশড দেয়ার চিলড্রেন, মানে তারা অলরেডি সন্তানকে প্রতিপালন করে এসছে মাঝবয়সী মহিলারা। ওকে, যাই হোক, এখানেই শেষ হয়নি, আরও কয়েকটা প্রশ্ন বাকি আছে, আর কিছু ফিগার অফ স্পিচ বাকি আছে, সেগুলো দেখালেই কমপ্লিট হয়ে যাবে। আর একবার সময় লাগবে, একটু কষ্ট করো। ওকে,
চলো আমাদের শেষের কয়েকটা প্রশ্ন এবং তার উত্তরগুলো একবার দেখে নিই। হুজ লাভ হ্যাজ ব্লেসড, কোটেশন, হিয়ার দ্য ওমেন্স লাভ হ্যাজ ব্লেসড, অ্যান্সার হচ্ছে হার চিলড্রেন। তাদের ভালোবাসা আশীর্বাদক, মানে আশীর্বাদ স্বরূপ। কার ভালোবাসা কাদের জন্য আশীর্বাদ স্বরূপ? আমরা দেখছি মাঝবয়সী মহিলাদের ভালোবাসা তাদের সন্তানদের জন্য আশীর্বাদ স্বরূপ। তো হুজ লাভ হ্যাজ ব্লেসড, হিয়ার দ্য ওমেন্স লাভ হ্যাজ ব্লেসড হার চিলড্রেন। ওকে, ফেয়ার সন্স, ফেয়ার সন্স বলতে কি বোঝানো হয়? ফেয়ার সন্স বলতে বিউটিফুল চাইল্ড, সেই মায়েদের প্রত্যেকটা মায়ের কাছেই তার সন্তান খুবই সুন্দর, সেটাকেই বলা হচ্ছে ফেয়ার সন, বিউটিফুল চাইল্ড। ফ্রুটফুল প্রাইড অফ এ ওম্যান, ফ্রুটফুল প্রাইড অফ এ ওম্যান একটা কোট আছে, একটা লাইন আছে, তার মানেটা কি? ফ্রুটফুল প্রাইড অফ এ ওম্যান মানে হচ্ছে এ সেন্স অফ ফুলফিলমেন্ট অফ হার রেসপন্সিবিলিটিজ। একটা মাঝবয়সী মহিলা তার জীবনের সমস্ত দায় দায়িত্ব সেগুলোকে সঠিকভাবে পালন করার পরে তার মধ্যে একটা পরিতৃপ্তির জন্ম হয়, সেই পরিতৃপ্তিটাকেই বলা হচ্ছে ফ্রুটফুল প্রাইড। তাহলে ফ্রুটফুল প্রাইড অফ এ ওম্যান মিনস এ সেন্স অফ ফুলফিলমেন্ট অফ হার রেসপন্সিবিলিটিজ, সমস্ত দায় দায়িত্ব পালনের যে তৃপ্তি সেটাকেই বলা হচ্ছে ফ্রুটফুল প্রাইড। নেক্সট, মিডিল এজেড ওম্যান ওয়ার্শিপস দেয়ার গডস, এই মাঝবয়সী মহিলারা তাদের ভগবানের পুজো কোথায় করেন? আমরা দেখছি একদম লাস্টের লাইনে, সিটিং বিসাইড দেয়ার হাজব্যান্ড, তাদের হাজব্যান্ডের পাশে বা স্বামীর পাশে বসে তারা ভগবানের সেবা করেন। ওকে, তাহলে এখানে মোটামুটি সব হয়ে গেল। কয়েকটা এমনি থিমাটিক প্রশ্ন দেখে নাও। হাউ মেনি স্টেজেস অফ ওম্যানহুড আর রিপ্রেজেন্টেড, কটা মানে নারীত্বের কটা স্তরকে এই কবিতায় প্রেজেন্ট করা হয়েছে? আমরা দেখলাম একটা কুমারী, একটা সদ্য বিবাহিত এবং মাঝবয়স্ক, মানে তিনটি নারীত্বের স্তরকে এখানে প্রকাশ করা হয়েছে। তাহলে হাউ মেনি স্টেজেস অফ ওম্যানহুড আর প্রেজেন্টেড হিয়ার? 3 স্টেজেস অফ ওম্যানহুড আর প্রেজেন্টেড হিয়ার। একটা হচ্ছে মেইডেন, একটা হচ্ছে ব্রাইড এবং একটা হচ্ছে মিডিল এজ। ওকে, হাউ মেনি কালার্স আর সাজেস্টেড, এটা খুব ট্রিকি। কতগুলো রং, মানে কতগুলো রঙের চুড়ি সাজেস্ট করা হয়েছে? দেখো আমরা ওইখানে আগে দেখে নিয়েছি অলরেডি, 4টে রং সাজেস্ট ওখানে হয়ে গেছে। আর এখানেতে আমরা দেখছি একটা লাল, একটা হলুদ এবং একটি পার্পেল বা বেগনি, এই 3 কালার সাজেস্ট করা হচ্ছে। তার মানে মোট সাজেস্টেড কালার্স অফ দ্য ব্যাঙ্গেলস আর 7। ইনফ্যাক্ট কবিতার প্রথমেই বলা হয়েছে রেনবো কালার, রেনবো টিন্টেড। রেনবো কথাটার মানে হচ্ছে 7 রঙ, রামধনুতে 7টাই রং থাকে এবং আমরা দেখছি ঠিক কবি 7টা রঙকেই তিনি প্রেজেন্ট করছেন। তাহলে হাউ মেনি কালার্স আর সাজেস্টেড? 7 কালার্স। ওকে, দ্য ব্যাঙ্গেল সেলার রিপ্রেজেন্টস সেলিব্রেশন অফ হুম্যানহুড, এই গোটা কবিতাটা কি রিপ্রেজেন্ট করছে? আমরা জানি সরোজিনী নাইডু ফিমেলস ইমানসিপেশনের কথা বলতেন। দিস পোয়েট্রি সেলিব্রেটস ওম্যানহুড, দিস ইজ আ পোয়েম অ্যাবাউট দ্য সেলিব্রেশন অফ ওম্যানহুড। ওকে, নেক্সট, দ্য ওভারঅল টোন অফ দ্য পোয়েম, গোটা কবিতাটার যে টোনটা সেটা কি? সেলিব্রেটরি অ্যান্ড জয়ফুল, আনন্দের এবং সেলিব্রেশনের, মুড অফ সেলিব্রেশন অ্যান্ড জয়ফুল মুড, এটা হচ্ছে ওভারঅল টোন। আমাদের পাঠ্য বইয়ের শেষেও 2টো প্রশ্ন দেওয়া আছে, সে দুটোকেও করিয়ে দিয়েছি। দেখো, মুড অফ দ্য পোয়েম হ্যাপি অ্যান্ড কেয়ার ফ্রি, ওখানে অপশান দেওয়াই আছে, সেখান থেকে যেটা সঠিক হবে সেটা করিয়ে দিয়েছি। মুড অফ দ্য পোয়েম হ্যাপি অ্যান্ড কেয়ার ফ্রি। এবং আরেকটা হচ্ছে সিগনিফিকেন্স অফ দ্য ব্যাঙ্গেলস, দে রিপ্রেজেন্ট ফ্রিডম। সিগনিফিকেন্স অফ দ্য ব্যাঙ্গেলস, দে রিপ্রেজেন্ট ফ্রিডম, তারা মুক্তিকে রিপ্রেজেন্ট করে। ওকে, পরে এই কবিতাতে বেশ কিছু ফিগার অফ স্পিচ আছে, সেগুলোকে আমি করিয়ে দিয়েছি। ফিগার অফ স্পিচ মানে হচ্ছে ছন্দ অলঙ্কার, যেটাকে আমরা বাংলায় বলি ছন্দ অলঙ্কার, ইংরেজিতে তাকেই বলে ফিগার অফ স্পিচ। ওটা আরেকটু উঁচু ক্লাসের ব্যাপার, তোমাদের ইন ডিটেলসে এখন অতটা না গেলেও চলবে, কিন্তু যেহেতু এখানে আছে এবং এই ফিগার অফ স্পিচের উপর থেকে একটা প্রশ্ন সেট হতেই পারে, আমি সেই জন্য বলে দিচ্ছি কোনটা কি, একবার জাস্ট শুনে নাও। একটা কোটেশন দেখো, রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। এই রেনবো টিন্টেড সার্কেল অফ লাইট এটা একটা মেটাফোর। মেটাফোর মানে হচ্ছে তুলনা, একটু গভীর অর্থের তুলনা, ঠিক আছে? সিমিলিয়ার মেটাফোর, এই দুটো ফিগার অফ স্পিচ, দুটোরই অর্থ তুলনা। সিমিলি হচ্ছে খুব ডিরেক্ট কম্প্যারিজন, একদম সাদামাটা তুলনা, যেটা আমরা লাইক দিয়ে প্রায়শই যেটা করি, যে ওর মতো, ওই মতো বললে আমরা সিমিলি বুঝি। আর মেটাফরও তুলনা, কিন্তু সেটা একটুখানি গভীর অর্থে একটু ঘুরিয়ে, ঠিক আছে? যেমন রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, এটা হচ্ছে আসলে কিসের সঙ্গে এটাকে তুলনা করা হচ্ছে? রেনবো টিল্টেড সার্কেল অফ লাইটের সঙ্গে তুলনা করা হচ্ছে রেনবো কালার্ড ব্যাঙ্গেলস, ঠিক আছে?
সার্কেল অফ লাইট, যে এই আলোর যে চক্র, এটা কি? এটা হচ্ছে ব্যাঙ্গেল। আর রেনবো টিন্টেড মানে হচ্ছে ভেরিয়াস কালার্স, মানে রেনবো টিন্টেড মানে রেনবো কালার মানে হচ্ছে ভেরিয়াস কালার্স, মানে ভেরিয়াস কালার্স, যে ব্যাঙ্গেলগুলোর ভেরিয়াস কালার্স, সেটাকেই রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইটের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এটা হচ্ছে একটা মেটাফোরের উদাহরণ, মনে রেখো মেটাফোর। ওকে, লাস্টারাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইটস, এটাও একটা মেটাফোরের উদাহরণ। লাস্টারাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইট, এই রেডিয়েন্ট লাইটসটার সঙ্গে তুলনা করা হচ্ছে মেয়েদের জীবনকে, এটাও একটা মেটাফোরের উদাহরণ। এগুলো আর ইন ডিটেলস যাচ্ছি না, তোমাদের অতটা দরকার নেই, তোমাদের এইগুলো মনে রাখলেই হবে, মেটাফোর দুটো। আর সিলভার অ্যান্ড ব্লু লাইক দ্য মাউন্টেন মিস্ট, এটা একটা সিমিলি বললাম যে এটাও একটা কম্প্যারিজন, একটা তুলনা, কিন্তু একদম ডিরেক্ট কম্প্যারিজন। লাইক মানে যেটাকে আমাদের মতো, ওই পাহাড়ের মতো আমি, ওই পাহাড়ের মতো তুষার ধবল, এরকম যে মতো দিয়ে যে তুলনাটা, তাকে আমরা বলি সিমিলি। সিলভার অ্যান্ড ব্লু লাইক দ্য মাউন্টেন মিস্ট, এই পর্বতের মতোই নীল এবং রূপালী, এটা একটা সিমিলির উদাহরণ। বানানটা দেখে নিও, SIMILE। আর তারপরে বার্ডস দ্যাট ড্রিম, এটা একটা ফিগার অফ স্পিচ, এটা হচ্ছে পার্সোনিফিকেশন। বার্ডস দ্যাট ড্রিম, বার্ডস মানে হচ্ছে কুড়ি, যেগুলো স্বপ্ন দেখে, মানে কুড়ি একটা ইনঅ্যানিমেট, মানে তার মধ্যে প্রাণ নেই, যেতে প্রাণহীনেতে প্রাণ দানকে আমরা বলি পার্সোনিফিকেশান। প্রাণহীন বস্তুর মধ্যে গাছের প্রাণ আছে, ফুলের প্রাণ আছে, কিন্তু আমরা তো ঠিক সেই অর্থে এটা করছি না। সাহিত্যেতে আমরা ধরে নিচ্ছি যে ফুলের আপাতত, মানে এখানে ধরে নেওয়া হচ্ছে ফুলের প্রাণ নেই, মানে প্রাণহীনে প্রাণ দান, তাকে আমরা বলি পার্সোনিফিকেশান। বার্ডস দ্যাট ড্রিম, আমরা দেখছি একটা কুড়ি, সে স্বপ্ন দেখছে, একটা ইনঅ্যানিমেট, সে স্বপ্ন দেখছে। স্বপ্ন কারা দেখে? অ্যানিমেট, মানুষ স্বপ্ন দেখে। কুড়িটাও যেন একটা মানুষ, এবং আমরা দেখছি কুড়িটাকে একটা মেয়ের সঙ্গেই তুলনা করা হচ্ছে। কাজেই এই ইনঅ্যানিমেটে প্রাণদান, প্রাণহীনে প্রাণদান, তাকে আমরা বলি পার্সোনিফিকেশান। এটা একটা পার্সোনিফিকেশানের উদাহরণ। নেক্সট হচ্ছে সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার। সাম লাইক ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার, এখানেও লাইক আছে, এটা একটা সিমিলির উদাহরণ। এবং আর একটা আছে রিচ উইথ দ্য হিউ অফ হার হার্টস ডিজায়ার, এটা একটা অ্যালিটারেশন। অ্যালিটারেশন মানে হচ্ছে একই শব্দের রিপিটেশন, ঠিক আছে? এবং সেই রিপিটেশনটা একটা সুন্দর ধ্বনি, একটা মধুর ধ্বনি রিপ্রোডিউস করে, যেটা আমাদের কানে খুব শ্রুতিমধুর লাগে। রিপিটেটিভ ওয়ার্ডস, যেমন রিচ উইথ দ্য হিউ অফ হার হার্টস ডিজায়ার, এই যে হিউ অফ হার হার্টস, এই যে বারবার করে একই জিনিসের রিপিটেশন করা, এটাকে বলা হয় অ্যালিটারেশন। ওকে, এটা একটা অ্যালিটারেশনের উদাহরণ। এই ছটা, মানে এই 50টা প্রশ্ন উত্তর করলে তুমি শিওর অ্যান্ড স্যাঙ্গুইন থাকো। এত না করলেও হতো, কিন্তু এই ডিটেলস একবার জেনে নিলে, এই যে তুমি এই কবিতাটা পড়লে, দেখো তোমার আর কোনোদিন কোনো কিছুতে আটকাবে না। যা প্রশ্ন আসুক, যেভাবে আসুক, যে স্যারই প্রশ্ন করুক, তুমি সব পারবে, ঠিক আছে? আর এটা বারবার করে ভিডিও করতে হচ্ছে, লিখতে হচ্ছে বলে ভিডিওটা বড় মনে হচ্ছে এবং বোঝাতে হচ্ছে, কিন্তু যখন একবার তো শুনে নিলে, এরপরে যখন তোমরা ওই PDF ফাইলগুলো দেখবে খুব ছোট, বেশি সময় লাগবে না, মাত্র 50টা প্রশ্ন। যাই হোক, আজকে ব্যাঙ্গেল সেলারের যাবতীয় MCQ হয়ে গেল। আর নেক্সট টিউটোরিয়ালে আমরা কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজের MCQ দিয়ে দেবো। আর অবশ্যই আমাকে জানিও যে তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে কিনা, বা তোমাদের এই ভিডিওগুলোতে কোনো উপকার হচ্ছে কিনা। যদি তোমাদের ভিডিওগুলোতে উপকারে লাগে, তোমাদের ভালো লাগে, তাহলে এই ভিডিও বানানোর মধ্যেও সার্থকতা, যে না তোমাদের কাজে লাগছে, কাজে আমাকে সেটা কিন্তু অবশ্যই জানিও। ওকে, কারণ এই ভিডিওগুলো বানাতে আমারও খুব কষ্ট হয়, দেখতেই তো পাচ্ছ কেমন ঘেমে গেছি। যাই হোক, জানিও আমাকে যে তোমাদের কেমন লাগছে, বা আরও কোনো দরকার তোমাদের আছে কিনা, বা অন্য আরও কোনো প্রশ্ন বা কিছু লিখিয়ে দিতে হবে কিনা। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।